আজকাল প্রায় আমি আমার বন্ধুদের একটি প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কি শেষ পর্যন্ত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে পারবেন? আমার বন্ধুরা হাসেন। তারা আমাকে পাল্টা প্রশ্ন করেন, তুমি নির্বাচন দেখো কোথায়? ডক্টর ইউনূস কি আসলে নির্বাচন অনুষ্ঠান করবেন? করলে সেটা কখন করবেন? কত বছর পর করবেন? আমি আবার পাল্টা প্রশ্ন করি, আচ্ছা, কখনো না কখনো তো নির্বাচন হবে। সেই নির্বাচনটি কি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে? বাংলাদেশের সিংহভাগ মানুষ যে নির্বাচনের স্বপ্ন দেখে, আমরা বছরের পর বছর যে নির্বাচনের জন্য কথা বলেছি, আওয়ামী লীগ যে নির্বাচনের যে ভোটের অধিকারটা একেবারে হাইজ্যাক করে নিয়ে নষ্ট করে দিয়েছিল, আমাদের আকাঙ্ক্ষার সেই নির্বাচনটিকে তিনি করে দিতে পারবেন? দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদেরকেও প্রশ্ন করি, আপনারা একটু ভাবেন। ততক্ষণে আমি আজকের আলোচনার ভিতরে একটু ঢুকি এবং আমি কেন এই প্রশ্নটি করি সেটিও আপনাদের সঙ্গে আমার ভাবনাটা শেয়ার করব। আমরা জানি যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান দুটি ভিন্ন রকমের বক্তব্য দিয়েছেন। সেনাবাহিনী প্রধান বলেছেন যে সংস্কারের ধারাবাহিকতায় 18 মাসের মধ্যে দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পদার্পণ করতে পারে বা করবে, এটি তার প্রত্যাশা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে সেটি তো সেনাবাহিনীর প্রধান বলেছেন, নির্বাচনের সময়সীমা সম্পর্কে সরকারের কাছ থেকে শুনতে হবে, সরকার যেটি বলবে সেটি সময়। তার আগে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছিলেন, আমার কাছে এই মুহূর্তে নির্বাচনের কোনো সময়সীমা নেই। তার মানে হচ্ছে, আমার বন্ধুরা যে কথাটি বলেন যে তিনি আদৌ কোনো নির্বাচন করবেন কি না, করলে কত বছর পরে করবেন, যে সংশয়টি প্রকাশ করেন, সেই সংশয়ের সপক্ষে যুক্তি দেওয়ার মতো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে যুক্তি দেওয়ার মতো যথেষ্ট মাল মশলা উপাদান আছে। যাই হোক, আমরা জেনেছি যে গতকালকেই 5টি সংস্কার কমিশনের গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং এই কমিশনগুলো আগামী 90 দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে এবং সেটি নিয়ে রাজনৈতিক দল, অন্যান্য অংশীজনের সঙ্গে কথাবার্তা বলে তারা একটা সিদ্ধান্তে যাবে। এবং ডক্টর ইউনূস সবসময় বলেন যে সংস্কার সম্পন্ন করে তারপরেই তারা নির্বাচনের কথা ভাববেন। কিন্তু সেই সংস্কারটা কি হবে, সংস্কারের কাঠামো কি হবে, কতটুকু পর্যন্ত হবে, সেই সব বিষয় নিয়ে কিন্তু পরিষ্কারভাবে আমরা কোনো ধারণা সরকারের কারো কাছ থেকে পাইনি, যা তারা আসলে কি ধরনের সংস্কার করতে চান, কতটা সংস্কার করতে চান, কত দিনের মধ্যে সংস্কার করতে চান। এনিওয়ে, এইসব নিয়ে আমাদের মধ্যে নানা রকম সংশয়, দোলাচল, প্রশ্ন সব কিছুই আছে। আবার এইসবের মধ্যেই অনেক গরম গরম ঘটনা ঘটে যাচ্ছে, গরম গরম খবর আমরা পত্রপত্রিকায় দেখছি। যদিও সবাই বলে যে ঢাকার পত্রিকায়, ঢাকার টেলিভিশন এখন সব বাতাবি লেবু হয়ে গেছে, সেখানে আসলে কোনো খবরই পাওয়া যায় না, সবই বিটিভি হয়ে গেছে। তারপরেও কিছু কিছু খবর যে আমরা পাই না তা না। গত দুদিন ধরে একেবারে খুবই হট কেকের মতো দুঃখিত, একটু ঠান্ডা লাগায় আমার ভয়েস একটু আপনাদের কাছে ভিন্ন রকম মনে হতে পারে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গত দুদিন ধরে একেবারে হট কেকের মতো আলোচনায় আছে ঢাকার জাতীয় দৈনিক কালবেলার একটি খবর, ডিসি নিয়োগ নিয়ে, ডিসির পোস্টিং নিয়ে 5 কোটি 10 কোটি। চিন্তা করতে পারেন? অর্থাৎ ডিসি হিসাবে নিয়োগ পাওয়ার জন্যে 5 কোটি টাকা 10 কোটি টাকা ঘুষ দেওয়া হচ্ছে এবং তারা টেলিফোনে সেই বিষয়গুলোর মানে তাদের যে বার্তা বিনিময় হয়েছে সেটি কালের কণ্ঠ প্রকাশ করে দিয়েছে। কালের কণ্ঠ এর আগে এই খবরটি প্রকাশ করেছিল, তখন তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল। আমরা যদি জানি যে প্রশাসন মন্ত্রণালয় থেকে একটি তাদেরকে রিপোর্টারকে ডেকে নিয়ে ব্যাখ্যাও দিতে বলা হয়েছিল, হুইচ ইজ ভেরি রেয়ার কেস ইন বাংলাদেশ। আমরা কখনো কোনো প্রশাসন
প্রশাসন মন্ত্রণালয় কোনো রিপোর্টারকে ডেকে নিয়ে রিপোর্টের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে, এমন এই যে আওয়ামী লীগকে আমরা কর্তৃত্ববাদী শাসন বলে, আওয়ামী লীগ অন্যভাবে এমনকি রিপোর্টারদেরকেও হয়রান করেছে, কিন্তু কোনো মন্ত্রণালয় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, প্রমাণ চেয়েছে, সেরকম ঘটনা ঘটেনি। এনিওয়ে, তারপর পরই তারা এই রিপোর্টটি প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এটি তদন্ত করবেন, এবং একজন উপদেষ্টা একটু সংশয় প্রকাশ করেছেন যে এটি কি সত্যি সত্যি রিপোর্ট নাকি এআই জেনারেটেড, এটি খতিয়ে দেখতে হবে। তার মানে উপদেষ্টাদের মধ্যে কারো কারো মনে এই বিষয়টি নিয়ে সংশয় আছে, মানে তারা প্রশাসনের কর্তা ব্যক্তিদের পক্ষে দাঁড়াতে চান বা তাদের প্রতি একটা কি বলবো, একটা বেনিফিট অফ ডাউট দিতে চান, এরকম একটা একজন ম্যাডাম উপদেষ্টা তিনি তার বক্তব্যে বলেছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস অ্যাডভাইজার শফিক সাহেব, হি ওয়াজ এ জার্নালিস্ট, ভেরি রিনাউন্ড জার্নালিস্ট, তিনি আবার বলেছেন যে সরকার অবশ্যই বিষয়টি খতিয়ে দেখবে, তদন্ত করবে। সো আমি তার বক্তব্যের উপরই আস্থা রাখি, যেহেতু আমি তাকে মানে সাংবাদিক হিসাবে আমি তাকে সবসময় আস্থায় রাখতাম, সেই কারণে। যাই হোক, তদন্ত হোক, তদন্ত হলে আমরা জানবো যে একটি যথাযথ তদন্ত হলে আমরা জানবো যে আসলে কী হয়েছিল। কিন্তু এই বিষয়টি তো আমরা অস্বীকার করতে পারি না যে মানে এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনে তুগলক এসব কাণ্ড ঘটেছে। আমরা দেখেছি একেবারে প্রমোশনের কারো চাইতে হয় নাই, কোনো আন্দোলন করতে হয় নাই, নানা সমাজের নানা স্তরে নানা ক্ষেত্রে আন্দোলন করতে হচ্ছে, তাদের নানা রকম সুযোগ সুবিধা নিয়ে, বেতন ভাতা নিয়ে আনসাররা সেখানে আন্দোলন করেছে, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে, নানা জায়গায় আন্দোলন হচ্ছে। একটা মাত্র সেক্টর, একটা মাত্র জায়গা যেখানে তাদেরকে কোনো কিছু প্রকাশ্যে চাইতে হয় নাই, তার আগেই পদোন্নতি হয়ে গেছে, পোস্টিং হয়ে গেছে। এমনকি আমরা ফেসবুকে দেখেছি কেউ কেউ একেবারে স্ক্রিনশট দিয়ে এরকম বলেছে যে 1.5 সপ্তাহের ব্যবধানে 3টি পদোন্নতি হয়েছে। ওয়াও! যাই হোক, এই যে পদোন্নতিগুলি হয়েছে, আমি বিশ্বাস করি যে তারা হয়তো আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে তারা বঞ্চিত ছিলেন, সেই বঞ্চিতদেরকে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, সেটা বিশ্বাস করতে চাই। তারপরেও একটা প্রশ্ন উঠে, এই প্রশ্নটা অনেকেই করেছেন যে প্রশাসনের পদোন্নতি হবে, সেই ক্ষেত্রে তো একটা নিয়ম মাফিক একটা প্রক্রিয়া প্রসিডিউর করে যাচাই বাছাই করে তাদেরকে পদোন্নতি দেওয়া হবে। একেবারে যেভাবে হুটহাট করে মানে 1 সপ্তাহ 1.5 সপ্তাহে 3টা পদোন্নতি হয়ে যাওয়া, এগুলো ঠিক কী প্রক্রিয়ায় হয়েছে আমরা জানি না। আমরা যেমন জানি না যে অনেক দাগি আসামিরা, জঙ্গি জেল থেকে সমানে ছাড়া পেয়ে গেছে, সেগুলো কিভাবে কী হিসাবে ছাড়া পেয়েছে সেই বিষয়ে সেই প্রশ্নের উত্তর যখন আমরা কখনো পাইনি, ঠিক এই যে পদোন্নতিগুলো হয়েছে কিভাবে হয়েছে সেগুলো আমরা তো জানি না। কেউ প্রশ্ন করেছে বলেও আমার চোখে পড়ে নেই। আমরা শুধু দেখেছি সমস্যা বেঁধেছে যখন ডিসি নিয়োগ করা হবে, তখন ডিসি জেলার বড় কর্তা, জেলার হর্তাকর্তা, ডিসি হওয়ার জন্য সবাই উতলা হয়ে উঠেছিলেন। ফলে সেখানে দেখা গেছে যে নানা রকম কথাবার্তা হয়েছে। যুগান্তর একটি রিপোর্ট করেছিল যে একজন ছাত্র সমন্বয়ক এমনকি রাতের বেলা সচিবালয়ে গিয়ে জামাতপন্থী একজন কর্মকর্তার সঙ্গে বসে সেখানে ঠিকঠাক করেছেন কার কোথায় পোস্টিং হবে, কে কোন জেলার ডিসি হবে। এবং যুগান্তরের সঙ্গে প্রশ্নে ওই ছাত্র সমন্বয়ক বলেছিলেন যে আমরা আন্দোলন করে একটা দেশ মানে এই অবস্থায় নিয়ে এসেছি, আমরা জানবো না, খোঁজ রাখবো না কার কোথায় পোস্টিং হচ্ছে। তার মানে প্রকারান্তরে তিনি স্বীকার করে নিয়েছেন না। এই যে বিষয়গুলো হয়েছে যে ডিসির পোস্টিংয়ের ক্ষেত্রে, হ্যাঁ, একজন ছাত্র সমন্বয়ক যিনি প্রশাসনের কেউ না, সরকারের কেউ না, তিনি রাতের বেলা সচিবালয়ে বসে এবং একটি বিশেষ রাজনৈতিক দলের মতাদর্শের সমর্থক আরেকজন কর্মকর্তার সঙ্গে বসে ঠিকঠাক করছেন কার কোথায় পোস্টিং হবে। তারপরে আবার আমরা কালবেলার নিউজে দেখলাম যে সেখানে 5 কোটি 10 কোটি টাকা এরকম অনেকটা টেন্ডার ডাকার মতো করে, নিলাম ডাকার মতো করে পোস্টিং নিয়ে টাকা পয়সার দেন দরবার হচ্ছে, কথাবার্তা হচ্ছে। দর্শক, এই জায়গাটায় থাকেন, তারপরে আমরা একটু ঘুরে আসি যে সংস্কারের জায়গাটায় আমি আবার এই আলোচনাটায় আসব। সংস্কারের একটা মূল লক্ষ্যকে আমরা বলে থাকি যে একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে করা যায় দেশে, সেই জন্যই আসলে এই সংস্কারের প্রয়োজন। এবং
এই সরকার যে সংস্কারগুলি করতে চায় তার মধ্যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার, এবং এই প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি ক্ষেত্রই আসলে একটি অবাধ নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের নিশ্চয় মনে আছে যে আওয়ামী লীগের সর্বশেষ যে আওয়াল কমিশনের আওয়াল সাহেব বিভিন্ন সময় বলতেন যে কেবলমাত্র নির্বাচন কমিশনের মাধ্যমে, কমিশনের পক্ষেই একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব না, কারণ এটি হচ্ছে একটি কম্বাইন্ড জব। এর সঙ্গে প্রশাসনের সহযোগিতা লাগবে, পুলিশের সহযোগিতা লাগবে, বিশেষ করে প্রশাসন এবং পুলিশ, যেহেতু নির্বাচন কমিশনের তাদের মানে যারা নির্বাচন পরিচালনা করেন, যারা রিটার্নিং অফিসার হন, ডেপুটি রিটার্নিং, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, পোলিং অফিসার যারা হন, তারা কিন্তু ইলেকশন কমিশনের স্টাফ না, তারা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ দায়িত্বে থাকেন সেখানে। সো আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি কেন নির্বাচনে যায় না, সেই জায়গায় একটি বড় তাদের দিক থেকে একটি বড় আর্গুমেন্ট ছিল যে এই প্রশাসন তো আওয়ামী লীগ তাদের একেবারে মানে কি বলবো অন্ধ সমর্থক, একেবারে পাচাটা, আর তাদেরকে দিয়ে এই মানে প্রশাসন সাজিয়েছে, ফলে এই প্রশাসন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব না। দেখেন বিএনপির এই যে কথা, এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এবং আওয়াল সাহেবের যে কথা যে কেবলমাত্র ইলেকশন কমিশনকে দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, দুটোর মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে। অর্থাৎ একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইলেকশন কমিশনের অবশ্যই ভূমিকা আছে, কিন্তু তার চেয়েও বড় ভূমিকা হচ্ছে প্রশাসনের, যারা ইলেকশন কমিশনের যে আইন বা তার যে নির্দেশাবলী তারা পালন করবেন। তারা যদি সেটি পালন না করেন, তারা যদি সেখানে মানে এক্সিকিউশন লেভেলে তারা যদি বায়াসড হয়ে যান, সেখানে তারা যদি অনিয়ম করেন, তাহলে আইন যত কঠোরই হোক না কেন, ইলেকশন কমিশন যত নিরপেক্ষই হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, নির্বাচন নিরপেক্ষ হবে না। আমি এই কারণেই এই যে প্রশ্নটি তুলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আদৌ একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবেন কিনা, আমি এই কারণেই প্রশ্নটি তুলেছি যে আমরা দেখলাম যে তিনি দায়িত্ব গ্রহণের পরপরই আসলে পুরো প্রশাসন একরকম দখল হওয়ার মতো। আমরা দেখেছি যে সমাজ নানা জায়গায় দখল প্রক্রিয়া চলছে, হাট বাজার দখল হচ্ছে, বাস স্টেশন দখল হচ্ছে, অফিস আদালত দখল হচ্ছে, ব্যাংক দখল হচ্ছে, কোম্পানি দখল হচ্ছে, সরকারি প্রশাসন দখল হচ্ছে সব জায়গায়। এবং সেই জায়গাটায় আমরা প্রকাশ্যে দেখেছি যে বিএনপি নানা জায়গায় চাঁদাবাজি করছে বলে অভিযোগ আনা হয়েছে, দখল করছে বলে অভিযোগ আনা হয়েছে। বিএনপি আবার অনেক তার নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। একই সঙ্গে এই কথাটি উঠেছে যে প্রশাসনটাকে দখল করছে আসলে জামাত ইসলামীর সমর্থক কর্মকর্তারা। ইদানিং এমনও শোনা যায় যে প্রথম থেকে বিএনপি কোনো জায়গায় যেসব পোস্টগুলো দখল করেছিল, পরবর্তীতে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে আবার জামাত ইসলামের সমর্থক সেই জায়গাগুলো নিয়েছে। আমরা জানি যে আগামী কিছুদিনের মধ্যেই বেশ কিছু প্রায় 4000-এর মতো পুলিশ নিয়োগ করা হবে। এই পুলিশ কিভাবে নিয়োগ করা হবে, কী নীতিমালায় নিয়োগ করা হবে, সেই পুলিশ নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা কাজ করবে কিনা, সেই বিষয়গুলো আমরা পরিষ্কার না। কারণ আমরা দেখি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো রাজনৈতিক দল নেই, তার ছাত্ররা আছে, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে আমরা যেহেতু দেখেছি যে দখল প্রক্রিয়ায় বা নানা জায়গায় দুটি রাজনৈতিক দলেরই আধিপত্য আমরা দেখেছি। জামাত ইসলামের সমর্থকদের আধিপত্য দেখেছি কোথাও কোথাও, বিএনপির আধিপত্য দেখেছি কোথাও কোথাও। ফলে এই যে প্রশাসনের এই জায়গাগুলোতে পুলিশের যে নিয়োগ হবে, সেই জায়গাটায় একেবারে রাজনীতি মুক্ত নিরপেক্ষভাবে নিয়োগ হবে কিনা, সেটি নিয়ে অনেকের মনেই কিন্তু সংশয় তৈরি হয়েছে, এবং সংশয় করার মতো যথেষ্ট কারণও আছে। এখন এই 4000-এর মতো পুলিশ নিয়োগ যদি হয় দলীয় বিবেচনা কিংবা দলীয় ক্যাডাররা যদি সেখানে ঢুকে যায়, দলীয় সমর্থকরা যদি ঢুকে যায়, তাহলে তো ঠিক সেই আওয়ামী লীগের সময় পুলিশ যেমন একেবারে তাদের দলীয় কর্মীর মতো ব্যবহৃত হয়েছে, দলীয় ক্যাডারের মতো ব্যবহৃত হয়েছে, রাজনীতিতে জড়িত রাজনীতি সম্পৃক্ত মানুষগুলো যদি এই নিয়োগের মধ্যে ঢুকে যায়, তাহলে তাদেরকে দিয়ে নিরপেক্ষ প্রশাসন সাজানো বা নিরপেক্ষ নির্বাচনী কোনো কর্মকাণ্ড পরিচালনা করাটা একটু কঠিন হবে। সো কি দেখা যাচ্ছে, আমরা একদিকে দেখতে পাচ্ছি যে প্রশাসন একরকম জবরদখল হয়ে গেছে, রাজনৈতিক বিবেচনা কিংবা রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা সেখানে তাদের মতো করে পোস্টিং নিয়েছেন, প্রমোশন নিয়েছেন, সেগুলো হয়ে গেছে। ডিসি পোস্টিংয়ের ক্ষেত্রেও একই রকম প্রক্রিয়া আমরা দেখেছি, কিন্তু টাকা পয়সা নিয়ে দেন দরবার হওয়ায় সেটি হয়তো এখন নিউজে চলে এসেছে। বাট হয়তো দুই একটি কেসের ক্ষেত্রে সেটি একটু এদিক সেদিক হবে, কিন্তু মেজরিটি অফ দ্য ডিসিস যে পোস্টিংগুলো হয়েছে সেখানে তো একটি পলিটিক্যাল কনসিডারেশনটা অবশ্যই
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন এই প্রশাসনই তো সামনের দিকে চলতে থাকবে, এই পুলিশ সামনের দিকে চলতে থাকবে, এবং সেনাবাহিনী প্রধানের যেই আকাঙ্ক্ষা যে 18 মাসের মধ্যে নির্বাচন কিংবা 18 মাস পরে নির্বাচন, যদি 18 মাস পরে নির্বাচন হয় কিংবা আরও 3 বছর পরেও যদি নির্বাচন হয়, দুঃখিত, তাহলে এই পুলিশ প্রশাসন কিংবা সামনের দিনগুলোতে আরও নতুন নতুন পুলিশ নিয়োগ হবে, এবং সেই নিয়োগ প্রক্রিয়াও যদি একটি সিস্টেমেটিক, একটি গ্রহণযোগ্য নিয়ম অনুসরণ করা না হয়, এবং এই প্রশাসন যারা এখন যে সেট আপটা হয়ে গেছে সেই সেট আপ মিলে যখন নির্বাচনটি হবে, তখন এই লোকগুলো তারা তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক আনুগত্যের বাইরে গিয়ে নিরপেক্ষ ভূমিকা রাখবেন, সেটা আমরা কতটা প্রত্যাশা করব, কতটা প্রত্যাশা করতে পারি। যাই হোক, যেহেতু নির্বাচনেরই কোনো সম্ভাবনা আমরা দেখি না, ফলে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয় না, কিন্তু শনিবার থেকে রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবেন, আলোচনায় বসবেন। রাজনৈতিক দল বলতে তো এখন বিএনপি, জামাত ইসলামী এবং একই ঘরানার, একই মতাদর্শের একই ঘরানার যে রাজনৈতিক ছোট ছোট দলগুলো বা বড় দলগুলো আছে, তাদের মিলিয়ে তাদের সঙ্গেই তো সংলাপ। আবার অন্যদিকে মিলিয়ে আওয়ামী লীগ প্রশ্নই আসে না এই সংলাপের আমন্ত্রণ পাবার, কিংবা 14 দলে যারা ছিল তারাও না, সিপিবিকে ডাকা হবে কিনা জানি না। এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো সেখানে তুলবেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু আমি আমার জায়গা থেকে দর্শক, আপনাদের জন্য, জনগণের জন্য, আপনাদের মাথায় রাখার জন্যে, বিবেচনায় রাখার জন্য আমি আমার এই ভাবনাগুলো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এই কারণে যে আমরা চাই যে আমরা এই যে এতগুলো প্রাণের বিনিময়ে, এত নিপীড়ন নির্যাতনের বিনিময়ে একটা তুমুল আন্দোলনের মাধ্যমে যে নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশে যখনই হোক না কেন যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনটি একেবারেই প্রশ্নাতীত একটি নির্বাচন হবে, আইডিয়াল একটা ইলেকশন হবে, একেবারে সবার মনের মতো একটা নির্বাচন হবে, সেটি তো আমরা চাই। এবং সেই চাওয়ার সঙ্গে এই যে প্রশাসন সাজানোর ক্ষেত্রে, পুলিশ প্রশাসন ক্ষেত্রে সেখানে কোনো রকম অসঙ্গতি আছে কিনা, কনফ্লিক্ট আছে কিনা, নাকি সঙ্গতিপূর্ণ, এই বিষয়গুলো বিবেচনা রাখার দরকার আছে। এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তোলার ব্যাপার আছে। আপনারা প্রশ্ন তুলবেন, আলোচনা করবেন, জানতে চাইবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।